থিওরি অফ নাম্বার বইয়ের প্রথম চ্যাপ্টারের প্রথম অঙ্কটা হচ্ছে n² + 1 আকারের 5টি মৌলিক সংখ্যা লিখো। তো আমরা এটা সমাধানের ক্ষেত্রে প্রথমে লিখব এখানে n এর মানটা 1 2 3 4 ... মানগুলো বসিয়ে আমরা যে মানগুলো পাবো সেখান থেকে কোনটা মৌলিক আর কোনটা মৌলিক নয় সেটা যাচাই করে এখান থেকে 5টা মৌলিক সংখ্যা আমরা বাছাই করে নিব। তো শুরুতে আমরা লিখব এখানে n সমান 1 2 3 4 ... বসিয়ে পাই এই যে আমাদের একটা সমীকরণই বলা চলে, মানে n² + 1 এই আকারের যে মানে সমীকরণটা দিয়ে দিছে। এখানে আমরা n এর জায়গায় প্রথমে 1 বসাবো, তারপরে 2, তারপরে 3 4 এভাবে চলতে থাকবে। তো শুরুতে আমরা n সমান 1 হলে এই সমীকরণটা লিখলাম সমান n এর জায়গায় যদি 1 বসাই 1 এর স্কয়ার প্লাস 1, এই যে n এর জায়গায় 1 বসাইলে হয় 1 এর স্কয়ার আছে প্লাস আছে 1, তো এরকম লেখা হলো 1 কে স্কয়ার করলে 1 পাবো প্লাস 1 যোগ করে দিলে 2 হয়। 2 একটা মৌলিক সংখ্যা, সুতরাং আমরা এই পাশে লিখে দিলাম যা মৌলিক। এরপরে n সমান যদি 2 হয় তাহলে এই সমীকরণটাতে n এর জায়গায় আমরা 2 বসাবো, তাহলে 2² + 1, 2² মানে 4 প্লাস 1 যোগ করে দিলে হয় 5, 5 একটা মৌলিক সংখ্যা। আবার n সমান 3 হলে এই সমীকরণটাতে n এর জায়গায় আমরা 3 বসিয়ে দিব, 3² + 1, 3 কে স্কয়ার করলে হয় 9, 9 + 1 মানে 10, 10 কিন্তু মৌলিক সংখ্যা নয়, 10 যৌগিক সংখ্যা, সুতরাং আমরা লিখতে পারি যা মৌলিক নয়। এরপরে n সমান আমরা 4 যদি ধরে নেই, n এর জায়গায় আমরা 4 বসিয়ে দেব, 4 এর স্কয়ার প্লাস 1, 4 কে স্কয়ার করলে হয় 4 4 16 প্লাস 1 যোগ করে দিলে হয় 17, 17 একটা মৌলিক সংখ্যা। n সমান যদি 5 হয় তাহলে n এর জায়গায় আমরা 5 লিখব, 5² + 1, 5 কে স্কয়ার করলে হয় 25 প্লাস 1, 25 আর 1 যোগ করলে হয় 26, 26 কিন্তু মৌলিক সংখ্যা না, তো পাশে আমরা লিখে দিলাম যা মৌলিক নয়। এরপরে n সমান 6, n এর জায়গায় 6 বসাই দিব, 6 কে স্কয়ার করলে আমরা পাবো 36, 36 যোগ 1 মানে 37, 37 একটা মৌলিক সংখ্যা, তো লিখে দিলাম যা মৌলিক। n সমান 7 ধরে নিলে n² + 1, এই সমীকরণটাতে n এর জায়গায় আমরা 7 বসাই দিব, তো 7² + 1 মানে হচ্ছে 7 7 49 যোগ 1 মানে 50, 50 মৌলিক সংখ্যা নয়। আবার n সমান 8 নিলাম, এখন n এর জায়গায় 8 বসালে 8² মানে 64 প্লাস 1 যোগ করে দিলে হয় 65, 65 কিন্তু মৌলিক সংখ্যা নয়। n সমান যদি আমরা 9 নেই তাহলে n এর জায়গায় 9 বসালে 9² + 1, 9² মানে 81 প্লাস 1 82, 82 মৌলিক সংখ্যা নয়। n সমান যদি 10 নেই তাহলে n² + 1, n এর জায়গায় 10 বসাবো, 10 কে স্কয়ার করলে হয় 100 প্লাস 1 101, যা মৌলিক সংখ্যা। এখন আমরা যদি একটু খেয়াল করি আমরা মোট কয়টা মৌলিক সংখ্যা পেলাম, আমাদের কিন্তু 5টা মৌলিক সংখ্যা নির্ণয় করতে বলছে প্রশ্নে। তো আমরা এখানে মৌলিক সংখ্যা পাইছি, এটা মৌলিক 1টা 2টা 3টা 4টা আর লাস্ট একটা এই যে এটা হচ্ছে 5 নাম্বারটা। তো আমরা 5টা মৌলিক সংখ্যা পেয়ে গেলাম, তাই আর আমাদের কোনো সংখ্যা নেওয়ার দরকার নাই, এই পর্যন্তই করব। এখন লিখে দিব সুতরাং n² + 1 আকারের 5টি মৌলিক সংখ্যা কত কত আমরা নির্ণয় করছি। এখানে প্রথমে ছিল 2, তারপরে 5 17 37, তো 2 5 17 37, এরপরে হচ্ছে 101। তো এই হচ্ছে আমাদের এটার সমাধান। পরের আরেকটা প্রশ্ন আছে যেখানে বলছে যদি x যে কোনো বাস্তব সংখ্যা এবং n যে কোনো যোগবোধক পূর্ণ সংখ্যা হয় তাহলে দেখাও যে গস ফাংশন x ডিভাইডেড বাই n মানে হোল গস ফাংশন ইকুয়াল গস ফাংশন অফ x বাই n, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো শুরুতেই আমরা ধরে নিব এইটা সমান a ধরে নিব। আমরা লিখি সমাধানের ক্ষেত্রে প্রথমে লিখব ধরি গস ফাংশন অফ x বাই n ইকুয়াল a, এটা ধরে নিলাম। তো এটা যদি এর সমান হয়, একটা বিষয় মনে রাখতে হবে, গস ফাংশনের কাজ হচ্ছে পূর্ণ সংখ্যা নেওয়া, মানে ভগ্নাংশের পরের অংশটা না নিয়ে শুধুমাত্র পূর্ণ সংখ্যা নেওয়া। এই যে যেমন এখানে একটা ভগ্নাংশ আকার আছে, x এর মান যদি আমরা মনে করি 2, আচ্ছা 2 না 1 মনে করলাম, n এর মান মনে করলাম আমরা 2, উপরে 1 নিচে 2 মানে কত পাবো, ভাগ করলে পাবো মানে 1/2 মানে হচ্ছে 0.5,
তো এই গস ফাংশনের কারণে 0.5 না হয়ে এখানে হবে 0.5টা বাদ যাবে, শুধুমাত্র পূর্ণ সংখ্যাটা নিতে হয়। তো এটা যদি এরভাবে মানে এই গস ফাংশন আকারে যদি এটা এর সমান হয় তাহলে আমরা লিখতে পারি a is less than or equal, গস ফাংশনটা যদি উঠায় দেই শুধু থাকবে x/n। আচ্ছা x/n মানে কি, এখানে যেমন এটা ছিল 0, এখন এখানে কি হয়েছে 0.1, মানে গস ফাংশনের কারণে এটা যেমন আমরা 0 নিছিলাম বা 0 ধরলাম, x এর মান 1 n এর মান 2 নিয়ে এটা আমরা পেলাম 0, আর এখন এটার মান হবে 0.5। তাহলে এইটা ইজ লেস দেন হবে a+1। কিভাবে, এটা সমান ছিল, দুটো সমান কখন হয়তো, এটা আমরা 0 নাই নিলাম, আমরা এটাকে মনে করি উপরে মনে করি হচ্ছে 3, নিচে 2, 3/2। এটা যে গস ফাংশন থাকার কারণে 3 কে 2 দ্বারা যদি আমরা ভাগ করি আমরা 1 পয়েন্ট সামথিং পাবো। তো এই যে গস ফাংশনের কারণে এটার মান হয়ে যাবে 1 পয়েন্ট সামথিং, বাদ চলে যাবে, এটা আর নেওয়া যাবে না। তো এটার মান হলো 1 গস ফাংশনের কারণে। তাহলে এটা সমান, তার মানে এর মানও 1, যার জন্য মানে এটা যদি 1 হয় তাহলে এর মানও তো 1 হবে, দুটো যেহেতু সেম বা সমান। তো আমরা এটাকে লিখতে পারি যে a is less than or equal x/n। এখন এটার মান কত, গস ফাংশন নাই কিন্তু শুধুমাত্র নর্মাল আকারে আছে বলে এটার মান হবে এখন 1 পয়েন্ট সামথিং। 1 পয়েন্ট সামথিং যে মানটা, এটা অবশ্যই এর থেকে বড় হবে। এটা যেমন 1 ছিল, মানটা যেমন 1 আমরা ধরছিলাম, এই যে এটা 1 মানে এটা 1, এখন এইখানে যেহেতু 1 পয়েন্ট সামথিং, তার মানে এটা বড় এটা ছোট। এটা ছোট হলে এইটা কিন্তু আবার এর থেকে বড়, এর থেকে a+1 বড়। তো ওই হিসেবে আমরা এভাবে লিখতে পারি। তো আশা করি এটা বোঝা গেছে কিভাবে আমরা এটা লিখলাম। এখন আমরা এই যে ভাগাকারে n আছে, এই nটাকে মানে সবগুলোতেই n গুণাকারে নিয়ে আসবো, নিচে ভাগাকারে রাখবো না, মানে নিচের nটাকে উঠাই দেওয়ার জন্য সবগুলাকে n দ্বারা গুণ করে দিব। তাহলে এখানে হবে na less than or equal x less than n into a+1। এই লাইনটা নিশ্চয়ই বোঝা গেছে, এভাবে লিখলাম। এখন আমরা কি করব, সবগুলোতে গস ফাংশন আনবো। যদি গস ফাংশন সবগুলোতে আনি, যেহেতু a n এরা কি, এরা হচ্ছে পূর্ণ সংখ্যা, এটাও একটা পূর্ণ সংখ্যা, এটাও একটা পূর্ণ সংখ্যা, এই যে n যে কোনো যোগবোধক পূর্ণ সংখ্যা, এখানে n আসছে যোগবোধক পূর্ণ সংখ্যা, এটাকে তো আমরা ধরেই নিয়েছি, এর কথা বাদই দিলাম। এখানে nটাও হচ্ছে যোগবোধক পূর্ণ সংখ্যা, কিন্তু xটা কি, xটা হচ্ছে বাস্তব সংখ্যা। x যেহেতু বাস্তব সংখ্যা কিন্তু পজিটিভ নেগেটিভ সবভাবেই হতে পারে। তাহলে এটা কি শুধুমাত্র গস ফাংশন, মানে সবগুলোকে যদি আমরা গস ফাংশনে আনতে চাই, মানে উভয় পাশে, আমি বললাম বোঝানোর খাতিরে বললাম যে সবগুলোকে ডান বাম মাঝখান সবগুলোকে আমরা গস ফাংশন যদি আনি, এখানে গস ফাংশনে কিন্তু কোনো কাজ নাই, এটা অলরেডি একটা পূর্ণ সংখ্যা। তো এটাকে গস ফাংশন কি কোনো কাজ করতে পারবে না। গস ফাংশনের কাজই হচ্ছে পূর্ণ সংখ্যা নিয়ে আসা, ভগ্নাংশ বাদ দেওয়া। এটা অলরেডি পূর্ণ সংখ্যা, তাই এখানে গস ফাংশনের কোনো কাজ নাই। গস ফাংশনের কাজ এইখানে, কারণ এটা বাস্তব সংখ্যা ভগ্নাংশ হতে পারে, পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, সবই হতে পারে। তো আমরা এখানে লিখতে পারি na is less than or equal gos function of x is less than n into a+1। এইভাবে কিন্তু লেখা যায়, দুই পাশে আসলো না, শুধুমাত্র এখানে আসলো, কারণ এটা বাস্তব সংখ্যা আর এই nটা যোগবোধক পূর্ণ সংখ্যা, যার জন্য এখানে গস ফাংশনটা মানে লেখা হলো না। তো আমরা এইভাবে লিখলাম। এখন আমরা কি করব, যেহেতু আমরা এই যে এটাকে a ধরে নিছি, a আকারে আনবো। a আকারে আনার জন্য অলরেডি এখানে যেরকম আকার কিন্তু পাইছি, নিচে n দ্বারা ভাগ করতে হবে। তো এই যে সবগুলোকে যদি আমরা এখন n দ্বারা ভাগ করে দেই, এখানে হবে a is less than or equal gos function of x divided by n less than হবে n into a+1 divided by n। ডিভাইডেড বাই n করলে কিন্তু nটা কাটা যায়, তো আমরা nটাকে লিখলাম না, আরেক লাইন বেশি করা যায়, তো দরকার নাই। আশা করি এটা বোঝা গেছে এই পর্যন্ত। তো এইভাবে লিখলাম। এখন কি করব, এখন সম্পূর্ণ অংশটাকে এই যে আবার গস ফাংশন আনবো। এখন আবার যদি আমরা গস ফাংশন আনি, এখানে গস ফাংশনটা কাজ করবে, এখানে আর এখানে কিন্তু গস ফাংশনের কোনো কাজ নাই। এই যে x আছে, এর জন্য এখানে গস ফাংশনের কাজ আছে, এদের কাজ নাই। তো সরাসরি যেহেতু এই যে গস ফাংশন থাকলে আমরা এখানে a ধরছিলাম, এটাকেও সরাসরি কিন্তু এর সমান লেখা যায়। কীরকম,
ডাবল গস ফাংশন লিখবো এখানে, মানে গস ফাংশন এখানে গস ফাংশন ডিভাইডেড বাই এন, এই যে গস ফাংশন দিলাম। এটার সমান আমরা কিন্তু এ লিখতে পারি, এই যে গস ফাংশন ছিল এ লিখছিলাম, এখানে সম্পূর্ণ অংশটাকে গস ফাংশন দিয়ে আমরা এর সমান লিখতে পারি। যেহেতু এইটাও এর সমান এইটাও এর সমান, এখানে আমরা 1 নং দিই, এখানে আমরা 2 নং দিই, তাহলে 1 ও 2 হতে আমরা পাই 1 ও 2 হতে পাই আমরা লিখতে পারি গস ফাংশন অফ এক্স divided by n whole gauss function equal gauss function of x by n। এই তো আমাদের এটা দেখাইতে বলছিল, লিখে দিলাম শুড। আশা করি এটা বোঝা গেছে।